হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা ডনলির আরেকটা নতুন সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। আর এই সিনেমাটির নাম হচ্ছে দ্য রাউন্ড অফ পানিশমেন্ট। আর রাউন্ড অফ সিনেমার মোটে পর্যন্ত 4টি সিনেমা এসেছে বা 4টি সিকুয়েল এসেছে, তার মধ্যে এটি হচ্ছে 4 নম্বরের। আর বাকি 3টা আমরা কিন্তু অলরেডি দেখেছি। তবে মজার ব্যাপার হচ্ছে রাউন্ড অফ এর কোনো সিনেমার সাথে কোনো সিনেমার কাহিনীর মিল নেই, মানে প্রত্যেকটা সিনেমাতে একটা ইউনিক স্টোরি থাকে। তবে আমরা খুবই দুঃখিত যে এই সিনেমাটা এত লেট করে নিয়ে এসেছে। এর কারণটা হচ্ছে কি, 3 মিলিয়নের একটা চ্যানেল, আমরা যদি নতুন সিনেমা আনি তাহলে স্ট্রাইক খাওয়ার ব্যাপক একটা রিস্ক থাকে। আর এই ধরনের চ্যানেলগুলো যারা চালায় সেই সব ইউটিউবার তো এমনিই ঘুমাতে পারে না টেনশনে, যে কোনো সময় কপিরাইট ক্লেম আসবে, যে কোনো সময় স্ট্রাইক চলে আসে, মানে অনেক ধরনের প্রবলেম তারা ফেস করে। তো এর জন্য নতুন একটা সিনেমা যদি আমরা এক্সপ্লেন করতে যাই তাহলে যেটা হবে ছবি দিয়ে করতে হবে, এর ফলে তুমি অ্যাকচুয়াল মজাটা পাবে না। তো এই কারণে সাধারণত নতুন সিনেমাগুলো আমরা এক্সপ্লেন করি না। বাট তোমরা যদি আমাকে সাহস দাও, আমি শুধুমাত্র নিউ সিনেমার জন্য একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি, যেখানে হলিউড, বলিউড, জাপানিজ, কোরিয়ান, চাইনিজ বা তামিল, তেলেগু নতুন যে সিনেমাগুলো আসবে, ধরো ওই সিনেমাটা আজকে রিলিজ পেয়েছে বা গতকালকে রিলিজ পেয়েছে, এরকম সিনেমাগুলো এক্সপ্লেন করবো। মানে শুধুমাত্র ওখানে নতুন সিনেমাগুলোই থাকবে, আমিও ভয়েস দিব, এর পাশাপাশি হয়তো আরো 2-1 ভয়েস দিতে পারে। তো তোমরা যদি এরকম চাও তাহলে ওরকম একটা চিন্তা ভাবনা আমরা করবো আর কি। তবে চ্যানেল বাড়ালে যেটা হবে, রানিং যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে ভিডিও দিয়ে একটা কম আসবে আর কি, কারণ ওখানেও তো আমার সময় দিতে হবে। তো যাই হোক, এই রাউন্ড অফ সিনেমাটা মুক্তি পেয়েছে গত এপ্রিলের 24 তারিখে এই বছরই, এবং এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 150 কোটি টাকার মতো, এবং বক্স অফিসে এই সিনেমাটি আয় করে রেকর্ড ব্রেকিং 850 কোটি টাকার মতো। আর অ্যাকশন ক্রাইম সিনেমা হিসেবে এই সিনেমাটির রেটিংও খুব ভালো, 10-এ 6.6। আর মাই ড্রামা লিস্টে এটা রেটিং হচ্ছে 10-এ 7.9। তবে রাউন্ড অফ এর আগের যেহেতু 3টা সিনেমা আমি দেখেছি, তো এই 4 নম্বর সিনেমাটা দেখে চলো আমরা বলি যে এই সিনেমাটি আগের 3টার চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে, তুমি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশনে ডোনেশন দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে মূল ভিডিওতে যেতে পারবে, কিংবা তোমার যদি মনে চায় তুমি বিজ্ঞাপনটা দেখতে পারো, একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আবারও বলবো, যে বিজ্ঞাপনে আসুক না কেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম কোনো ওয়েবসাইটে তোমরা যাবে না। ইভেন এরকম অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে আর্থিকভাবে অনেকে লাভবান হয়ও, লসও হয়, লাভও হয়, কিন্তু ওই সব ওয়েবসাইট সম্পর্কে তোমরা ভালো মতো আগে রিসার্চ করবে, ইউটিউবে অনেক ভিডিও দেবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তারপর সেখানে যাবে। কারণ দুনিয়া এখন হাতের মুঠোয় চলে আসছে, আমেরিকাতে যে অ্যাপটা রয়েছে সেটা ইন্ডিয়া বাংলাদেশে চলে আসছে। তো ওদের কাছে যেটা ইজি আমাদের কাছে সেটা কিন্তু ইজি না, বা ওদের কাছে যেটা নর্মাল ব্যাপার আমাদের কাছে সেটা কিন্তু অন্যরকম দেখায়। তো এটাই আমি বোঝাতে চাইছি আর কি। তো যাই হোক, আমরা বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি, তারপর মূল ভিডিওতে চলে যাবো। গাইস, আজকে আমরা মোস্ট প্লে অ্যাপ সম্পর্কে জানবো। মোস্ট প্লে হচ্ছে ভারত এবং বাংলাদেশের খুবই বিশ্বস্ত এবং জনপ্রিয় অনলাইন গেমিং অ্যাপ। আর এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 150 টাকা ফ্রি বোনাস, আর প্রতি রেফারে পাবেন 1200 টাকা আনলিমিটেড। আর মোস্ট প্লে দিচ্ছে 100% বোনাস এবং দৈনিক 25% রিলোড বোনাস। আর পিজি স্লটে পাবেন 10% ক্যাশব্যাক বোনাস। আর স্লট গেমে পাবেন 288% ফ্রেন্সি বোনাস, এবং সেক্সি লাইভ ক্যাসিনো গেমে 300% বোনাস। আর জন্মদিনে পাবে 2000 টাকা বোনাস। আর তাছাড়াও টাকা ডিপোজিট এবং উইথড্র করার ক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ব্যাংক ইউজ করতে পারবেন। আর ইন্ডিয়া হলে ফোন পে, গুগল পে, ইউপিআই ব্যাংক ব্যবহার করতে পারবেন। আর তাই সকল বোনাস পেতে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে আপনি বিনামূল্যে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারেন এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন আপনারা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবেন। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় আমাদের বলা হয় এটা 2018 সাল, এবং আমাদের ফিলিপাইনের একটা শহর দেখানো হয়, এবং ওই মফস্বল শহরের রাতের বেলা আমরা একটা ছেলেকে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখি, এবং ওকে দেখে আমরা কিন্তু ভালো মতোই বুঝতে পারছি ওর উপর ব্যাপক টর্চার করা হয়েছে এবং পেছনে কিছু গুন্ডাও লেগে রয়েছে। তো এরপর ছেলেটি যখন সামনে আসে তখন একটা ফিলিপাইনি পুলিশের গাড়ি দেখতে পায়। তো পুলিশের কাছে এসে বলে এই লোকগুলো আমাকে তাড়া করছে, ওরা কিন্তু আমাকে মেরে ফেলবে, আর ওরা এখানে মারাত্মক জঘন্য ইলিগাল কাজ করছে, যার সকল প্রমাণ আমি আমার এই পেন ড্রাইভের মধ্যে রেখেছি, তো প্লিজ আমাকে বাঁচান। তো পুলিশ যখন ওই ছেলেটাকে সেফটি দিতে যাবে তখনই দেখি এখানে একটা কালো গাড়ি এসে থামে, এবং ওই গাড়ি থেকে একটা লোক বের হয়ে পুলিশ কিছু বোঝার আগেই ছুরি দিয়ে 2টা পুলিশকে এক ঝটকায় মেরে ফেলে। চিন্তা করো ভাই, পুলিশের কাছে পিস্তল দিচ্ছে কিসের জন্য? মুরগি দিয়ে বারবিকিউ বানানোর জন্য। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওই লোকটি ওই ছেলেটাকেও ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে এবং ওই পেন ড্রাইভটি নিয়ে নেয়। আর এ মূলত একটা মাফিয়া গ্যাং এর বস, আর যে লোকগুলো তারা করছিল ওই লোকগুলো তার আন্ডারে কাজ করে। তো এখানে আমাদের বলা হয় এর নাম হচ্ছে বেগ, আর সেই হচ্ছে এই সিনেমার মেইন ভিলেন। আর এই পুরো সিনেমার সম্পর্কে জেনে আমি যেটা বুঝতে পেরেছি, এই সিনেমার নায়কের চেয়ে তোমরা ভিলেনের উপর একটু বেশি অ্যাট্রাক্ট হতে পারো, মানে এই ভিলেনের যে পার্সোনালিটি ডনলির চেয়ে মোটেও কম নয় আর কি। আর তাছাড়া বুঝতেই পারছো এই সিনেমাতে নায়কের আগে ভিলেনের এন্ট্রি করানো হয়েছে, আর যেভাবে এন্ট্রি করানো হয়েছে এতে বলার অপেক্ষা রাখে না যে এই ভিলেন এই সিনেমাতে কতটা ভয়ানক হবে। তো এই ভিলেনের কাজ কি? এই ভিলেন মূলত ড্রাগ বিজনেসও করে, কিন্তু তার মেইন বিজনেসটা হচ্ছে সে ফিলিপাইনে বসে ইন্টারনেটের মাধ্যমে পুরো দুনিয়াতে অবৈধ অনলাইন ক্যাসিনো চালায়। তো তোমার কাছে প্রশ্ন আসতে পারে, আমেরিকা, ইংল্যান্ডে বা ইন্ডিয়াতেও বৈধভাবে ক্যাসিনো চলছে, তাহলে ওর ক্যাসিনো অবৈধ হয় কিভাবে? বা অনলাইনেও অ্যাভেলেবল বৈধ ক্যাসিনোর সাইট রয়েছে, ওটা অবৈধ হয় কিভাবে? তো এটার প্রশ্নের উত্তর হচ্ছে ওদের যে ক্যাসিনো সাইটগুলো রয়েছে তার মধ্যে মানুষদের স্ক্যাম করে, এবং সরকারি বা একটা দেশের যে ভ্যাট ট্যাক্সের সিস্টেম রয়েছে সেগুলো থেকে বাঁচতে ওরা করে কি ফিলিপাইনে বসে গোপনে এই সাইটগুলো পরিচালনা করে, মানে এই ধরনের একটা কিছু হবে। তো যাই হোক, এরপর আমাদের কোরিয়াতে নিয়ে যাওয়া হয়, কোরিয়ার শহর দেখানো হয় যেখানে 2জন ছেলে ড্রাগ ডেলিভারি করতে এসেছিল। মানে নর্মাল ফুড পান্ডার
মতো সেজে এসে ড্রাগ ডেলিভারি করছিল। বাট তখন কিছু পুলিশ এসে ওদের দুজনকে ধরে ফেলে। তো এটা দেখে ওদের দলের যে আরেকজন লোক ছিল সে বাইক নিয়ে এখান থেকে পালাতে চায়, কিন্তু ওর বাইকটা একটুও সয় না, বাইকের চাকা খালি ঘুরছেই। তো বুঝতেই পারছো ঘটনা কি হয়েছে। এখন আমাদের ডনলির এন্ট্রি হতে চলেছে এবং তার বাইকটা ধরে রেখেছে আমাদের ডনলি এক হাত দিয়ে। তো যাই হোক এই সিনেমাতে ডনলির নাম কিন্তু হচ্ছে সিওক, এবং সিওক কিন্তু ডনলির অ্যাকচুয়াল আসল নাম আর কি। তো ওদেরকে ধরার পরে আমাদের ডনলি করে কি তার টিমের সাথে ওই মাদক যেখান থেকে সাপ্লাই হতো সেখানে যায়, এবং সেখানে গিয়ে তারা একটা গেটে তালা লাগানো দেখে। তো আমাদের সিওক যেটা করে তার পুরো শক্তি দিয়ে গেটটা ভেঙে ফেলে, আর তারপর ভেতরে ঢুকে সবাইকে উড়া ধরা ঘুষি মারতে থাকে। আর ডনলির হ্যান্ড টু হ্যান্ড যে কমব্যাট, মানে ওর যে ঘুষি জানো তো 2.5 কিলোকে হাতে ভাই, আর ওকে তো আমি কোরিয়ান বাহুবলী বলে থাকি। তো যাই হোক ওর ঘুষি একবার যে খাবে সে তৃতীয়বার উঠবে না। তো এখানে সবাইকে ধরার পরে ডনলি দেখতে পায় যে ওরা কোন সিস্টেমে মাদকের ব্যবসা করছে। ওরা মূলত ফুড পান্ডার মতো একটা অ্যাপ তৈরি করেছে, যেখানে মনে করো তুমি যদি ভাতের অর্ডার করো, যত মালখোর রয়েছে নেশাগ্রস্ত রয়েছে ওরা এই অ্যাপটা ডাউনলোড করে রেখেছে। দেখে মনে হবে ফুড পান্ডার মতো, বাট তুমি যখন ভাতের অর্ডার করবে তখন দেখা যাবে গাঞ্জা যাবে। তুমি যদি পিৎজার অর্ডার করো দেখা গেল হেরোইন গেলো, ব্যাপারটা অনেকটা এরকম। আর ওইসব দেশে মদ তো এমনিতেই লিগাল, ওটা তো অবৈধ না। তো ওদের মদে তো আর হয় না, ওদের লাগে আরো বড় বড় ড্রাগস। তো যাই হোক সিওক যখন এটা দেখো তো পুরো টাসকি খেয়ে যায় এবং বলে এই অ্যাপটা যে বানিয়েছে ওর ইনফরমেশন বের কর। আর তখনই অ্যাপের মধ্যে একটা ড্রাগের অর্ডার আসে, মানে কেউ একজন হেরোইন চেয়েছে। তো এর মানে কি এখন একটা ডেলিভারি বয় আসবে এখান থেকে হেরোইন নিয়ে তারপর ওকে সাপ্লাই দেবে। তো এর জন্য ওরা করে কি দ্রুত লুকিয়ে পড়ে। আর তারপর ডেলিভারি বয় ড্রাগটি নেওয়ার জন্য যখন আসে তখন আমাদের ডনলি করে কি এমন একটা চর মারে, একটা চর খেয়ে ডেলিভারি বয় অজ্ঞান হয়ে যায়। আর তারপর দেখতে পাই সিওক তার সাথীদের সাথে একটা হোটেলে খেতে আসে, এবং আমরা নর্মালি প্রত্যেকটা সিনেমাতে দেখেছি আমাদের ডনলি বা সিওক ও কিন্তু এরকম সিম্পল হোটেলেই খায়, এবং পুলিশই বেশিরভাগ সিনেমাতে থাকে। পুলিশ থাক, ভিলেন থাক, ডন থাক, নর্মাল হোটেলেই খায় আর কি। তো যাই হোক এখানে আমাদের ডনলি জানতে চায় ওই অ্যাপ যে বানিয়েছে তার কোনো ইনফরমেশন পাওয়া গিয়েছে কিনা। তো তখন একজন বলে ওই অ্যাপ যে বানিয়েছে তার নাম হচ্ছে সুজে, কিন্তু দুদিন আগেই ফিলিপাইনে কারা যেন তাকে খুন করেছে। আর সে যেহেতু কোরিয়ান এর জন্য তার লাশটা কোরিয়াতে নিয়ে আসা হয়েছে। তো এরপর আমাদের ডনলি করে ওই লাশের ফরেন্সিক রিপোর্ট দেখার জন্য দ্রুত মর্গে যায়। আর এখানে আমরা দেখতে পাই সিনেমার শুরুতে বেগ যে ছেলেটাকে খুন করেছে, মানে ভিলেন যে ছেলেটাকে খুন করেছে, এটা সেই ছেলেরই ডেড বডি। আর এডিটরদের রিকোয়েস্ট করবো যেহেতু অনেকগুলো ক্যারেক্টার, তোমরা যদি বুঝতে পারো কোনটা কোন ক্যারেক্টার ওটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডে। তো যাই হোক এই ডেড বডিতে আমরা অনেক সেলাইয়ের দাগ দেখি। তো আমাদের কাছে মনে হয় ওর কিডনি মিডনি নিয়ে গিয়েছে কিনা, ব্যাপারটা তা নয়, জাস্ট ওর বডিটা আর কি মনে করো তদন্ত করা হয়েছে আর কি যে কিভাবে মারা হয়েছে। তো যাই হোক ডক্টর এখানে জানায় ওকে ছুরির আঘাত দিয়ে মারা হয়েছে, কিন্তু ওর শরীরে ড্রাগের কোনো আলামত পাওয়া যায়নি। আর পূর্বের রেকর্ড থেকে আমরা জানতে পারি যে ও যখন ফিলিপাইনে গিয়েছিল তখন ওর ওজন ছিল 74 কেজি, কিন্তু বর্তমানে ওজন রয়েছে 58 কেজি। তার মানে মৃত্যুর অনেক আগে থেকেই ওর উপর অনেক বড় ধরনের টর্চার করা হচ্ছিল। তো ডনলি তখন তো কথা শুনে ভয় পেয়ে যায় যে কোরিয়া থেকে ফিলিপাইন, তারপর টর্চার, তারপর লাশ হয়ে ফিরে আসলো, তার মানে এর পেছনে বড় ধরনের কোনো রহস্য রয়েছে, বড় ধরনের একটা মাফিয়া গ্যাং রয়েছে। আর ওখান থেকে চলে যাওয়ার সময় ওই সুজ ছেলেটার মা আসে, সে আমাদের ডনলিকে বলে আমার ছেলে কি দোষ করেছিল যে পুলিশ তাকে খুঁজবে, আর আমার ছেলের ফিলিপাইন থেকে চাকরির অফার আসে অনেক ভালো বেতনের, এজন্য সে সেখানে গিয়েছিল চাকরি করতে। আর তারপরে আমার সাথে সেরকম কোনো আর যোগাযোগই হয়নি, বাড়তি কোনো কথাও বলতো না। তো এই কথা বলে সে ভেঙে পড়ে এবং বলে আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের শাস্তি চাই। তো ডনলি তখন বলে আমি ওই হত্যাকারীদের খুঁজে বের করব এবং তাদের অবশ্যই শাস্তি দেব। আর এখানে তোমাদের আমি একটা কথা বলি, এই যে ব্যাপারটা দেখলে যে কোরিয়া থেকে অফার পেয়েছে ভালো একটা চাকরির, তারপর ফিলিপাইন গিয়েছে, এগুলো কিন্তু একবারে বাস্তব ঘটনা। এই ধরনের ক্যাসিনো যারা চালায় তাদের অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, তাদের অনেক ওয়েব ডেভেলপারের প্রয়োজন হয়, অনেক সুন্দরী মেয়ের প্রয়োজন হয়, বা অনেক ধরনের এক্সপার্টের প্রয়োজন হয়। তুমি যদি রিসার্চ করে জানতে পারবে এই খুব সম্প্রতি ইন্ডিয়া থেকে এরকম অফার দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল থাইল্যান্ডে। থাইল্যান্ড থেকে ওদেরকে জোর করে ধরে এনে মায়ানমারের একটা গোপন বস্তিতে ওদেরকে আটকে রেখে ভাবে অনলাইন ক্যাসিনো চালানো হতো। তো যদি কোনো ফরেন চাকরির অফার পাও খুব সাবধান, এত সহজ না দুনিয়া। তো যাই হোক ডনলি তো বললো আমি ওদেরকে ধরে অবশ্যই শাস্তি দেবো। আর তারপর সুজে কোন কোম্পানিতে চাকরি করতো ওর মায়ের কাছে সেই কোম্পানির নাম জানতে চায়। তো সুজের মা বলে আমার ছেলে সম্ভবত এসবি ট্রেড নামের একটা কোম্পানিতে চাকরি করতো, যাদের কাজ হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং করা। মনে করো ওই বিটকয়েনের দাম যখন বাড়ে কমে ওই ধরনের ট্রেডিং মেডিং হবে আর কি, বা অ্যাপলের মনে করো শেয়ারের দাম বাড়লো করলো ওই ধরনের ট্রেডিং। আর এরপর সুজের মা যখন সুজের লাশ দেখে সে তো অনেক ভেঙে পড়ে, কারণ তার একমাত্র সন্তান। আর এই দৃশ্য দেখে ডনলির অনেক খারাপ লাগে। আর এরপর আমাদের জ্যাং নামের অনেক বড় একটা ব্যবসায়ীকে দেখানো হয়। বড় ব্যবসায়ী বলতে তার টাকা অনেক, আর সে একটা পেন ড্রাইভে তার কিছু ক্লায়েন্টদেরকে ক্রিপ্টো কারেন্সি দিচ্ছে। তো পেন ড্রাইভে ক্রিপ্টো কারেন্সি কিভাবে দিচ্ছে আমি বুঝতে পারিনি। তো এখানে জ্যাং সম্পর্কে আমাদের যেটা বলা হয়, এই সিনেমার যে মেইন ভিলেন বেগ, সে কিন্তু ফিলিপাইনে ফিজিক্যালি অনলাইন ক্যাসিনো চালায়, মানে ওখানে অফিস করে সে কোম্পানিটা চালাচ্ছে, কিন্তু তাকে যে ফাইনালাইজ করেছে টাকা পয়সা দিয়েছে সেটা কিন্তু এই জ্যাং, এবং সেই কিন্তু এই কোম্পানির অ্যাডমিন। এবং জ্যাং আর বেগ দুজনে পার্টনারশিপে কাজগুলো করছে, এবং বেগের দায়িত্ব হচ্ছে ফিজিক্যালি ওটা নিরাপত্তা দিয়ে ওই ক্যাসিনোটা চালানো। আর ইনভেস্ট যেহেতু এই জ্যাং নামের লোকটার, এই কারণে বেশিরভাগ লাভ সেই রাখে, কিন্তু কিছুটা পার্সেন্টেজ সে ভিলেনকে দেয় আর কি, বেগকে দেয়। এটা হতে পারে 25% বা এরকম, মানে বুঝতেই পারছো একটা বড় ব্যবসায়ী একটা সন্ত্রাসী বা রাজনীতিবিদ খাটিয়ে ব্যবসা করছে অনেকটা এরকম। তো যাই হোক জ্যাং এর তো অনেক টাকা হয়ে গিয়েছে অনলাইন ক্যাসিনো থেকে, আর এর জন্য সে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করার জন্য ক্লায়েন্ট খুঁজছে। তো ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করতে তো আর ক্লায়েন্ট লাগে না। তো এখানে যেটা হতে পারে নতুন কোনো হয়তো ক্রিপ্টো কারেন্সি ওরা লঞ্চ করবে, তারপর সেটার মধ্যে অনেক টাকা খাটাবে, আর ওইটা দেখে অনেক মানুষ করবে কি সেই
ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করবে, তারপর টাকা নিয়ে পালাবে, এই ধরনের কিছু হতে পারে। আর এরপর আমাদের ফিলিপাইনে বেগের মূল অফিস দেখানো হয়, যেখানে আমরা কিছু লোককে বন্দী অবস্থায় কাজ করতে দেখি। আর এরা কিন্তু কোরিয়ার অনেক মেধাবী সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তবে তাদেরকে এখানে বন্দী করে কাজ করানো হচ্ছে। সাইজ দেখেই বুঝতে পারছো অবস্থাটা কি, এবং এগুলো কিন্তু সত্যিই হয়। তো যাই হোক, আর সুজেও এরকম ভাবে এখানে কাজ করতে এসেছিল, কিন্তু কোনোভাবে বাইরে পালিয়ে গিয়েছিল, বাট বেগ তাকে মেরে ফেলে বা ভিলেন। আর এরপর আমরা মেইন ভিলেন বেগকে দেখতে পাই, যাকে তার ম্যানেজার এই মাসের হিসাবের কালেকশন দেখাচ্ছিল। তো এটা দেখে বেগ বলে, এ মাসে তো টেবিল বানানো হয়েছে, তাহলে আমার ইনকাম আগের মতো কেন? তো ম্যানেজার তখন বলে, বস কি আমরা তো খালি এখান থেকে ক্যাসিনো নিয়ন্ত্রণ করি, বাট যত টাকা পয়সা তো যায় হচ্ছে কোরিয়াতে জ্যাং এর কাছে। তো জ্যাং হয়তো আমাদের বাড়তি প্রফিটটা দেয়নি, বাট বস আরেকটা প্রবলেম রয়েছে, আমাদের এই ফিলিপাইনে নতুন আরেকটা ক্যাসিনো অফিস বসানো হয়েছে। তো তখনই ব্যক্তি এই কথা শুনে রেগে যায় এবং বলে, সবাই রেডি হও। আর এরপর আমাদের দক্ষিণ কোরিয়ার পুলিশ স্টেশন দেখানো হয়, যেখানে ডনলির অ্যাসিস্ট্যান্টের কাছে সাইবার সিকিউরিটি টিমের ফোন আসে, আর তারা ডনলিকে বলে ওই ফুড ডেলিভারির অ্যাপের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আর ওরা সুজেকে চিনতই না বা জড়িতও নয়। আর ফিলিপাইনের সুজো যে কোম্পানিতে চাকরি করতো তার কোনো অস্তিত্বও নেই। তো বিষয়টা বুঝিয়ে বলি, ধরো সুজেকে ফিলিপাইনে ওই অ্যাপটা ওরা বানিয়েছে, তারপর কোরিয়াতে পাঠিয়েছে। তো ওই অ্যাপ যারা ইউজ করছে তারা তো আর সুজেকে চেনবে না, বাট আমরা তো জানি যে সুজে কেন ফিলিপাইনে গিয়েছিল, কেন অ্যাপটা বানিয়ে দিয়েছে, বা ও তো আর ভিলেন না বা শয়তান নয়। তো যাই হোক, এই কথা শুনে ডনলি করে কি সুজের মাকে কল দিয়ে আরো কিছু তথ্য জানতে চায়, বাট কল করে জানতে পারে সুজের মা সুইসাইড করেছে। তো এটা শুনে ডনলিতে পুরো ঝাটকা খেয়ে যায় এবং সাথে সাথে চলে আসে সুজের মায়ের এখানে। তো এখানে আসার পরে ডনলি জানতে পারে সুজের মা তার সুইসাইড করার আগে একটা চিঠি লিখে গিয়েছে ডনলির জন্য, আর সেটা হচ্ছে, দয়া করে প্লিজ আমার ছেলের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করো, আর এটা একটা মায়ের দাবি। তো তখন ডনলি মনে মনে ওই সুজের মায়ের কাছে প্রতিজ্ঞা করে যে সুজের হত্যাকারীদের সে ধরে শাস্তি দেবে। আর এরপর আমরা মেইন ভিলেন বেগকে দেখতে পাই, আর সে তার দলবল নিয়ে ওই নতুন ক্যাসিনোর অফিসের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আর এখানে আমরা একটা অসাধারণ ফাইটিং দৃশ্য দেখতে পাই, মানে তামিল মার একরকম, আমেরিকান মার একরকম, চাইনিজ মার একরকম, বাট কোরিয়ান যে মার এটা আরেক রকম, এটা একটা ভিন্ন ধরনের স্বাদ দেয়। তো এখানে সেই লেভেলের ফাইট হয় এবং বেগ যেটা করে, ওদের সবাইকে মেরে ওদের ক্যাসিনোতে যতগুলো মনে করে ইউজার রয়েছে তাদের সবার ডাটা নিয়ে নেয়, যাতে ওরা ওই ইউজারদের বা ব্যবহারকারীদের ওদের ক্যাসিনোতে যোগ দিতে পারে এবং ওই ক্যাসিনোটা পুরো ভেঙে চুরে বন্ধ করে দেয়। মোট কথা, বেগ এই ফিলিপাইনে একাই ক্যাসিনো রাজত্ব করবে। আর কেন সব ক্যাসিনো ফিলিপাইনে আসে? এর কারণটা হচ্ছে, একটা দুর্নীতিগ্রস্ত দেশে অবৈধ ব্যবসা চালানো সবচেয়ে সহজ। ফিলিপাইনের সরকার কেনা যায়, নেতা কেনা যায়, সরকারি ঝামেলা কম। তো এই জন্য অকাম কুকাম করার জন্য ফিলিপাইন হচ্ছে স্বল্প পরিশ্রমে শ্রমিকও পাচ্ছ, আবার সরকারি সাপোর্টও পাচ্ছ। আর এরপর আমাদের আবারও কোরিয়ার পুলিশ স্টেশন দেখানো হয়, যেখানে তারা সুজের যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা ধরো সরকারি ভাবে রিকভার করে সুজের ইমেলে যে তোমার গুগল ড্রাইভের মতো একটা অ্যাকাউন্ট ছিল, ক্লাউড থেকে কিছু ফাইল পায়, কিন্তু ওই ফাইলটি সম্পূর্ণ নামার আগে কেউ আরেকজন আবার ওই সাইটটিতে ঢুকে পুরো ফাইলগুলো ডিলিট করে দেয়। তো এই কারণে ওরা ফুল ফাইলটা পায় না। তবে তারপরেও তারা যতটুকু পেয়েছে এর মধ্যে সুজ যে কোম্পানিতে চাকরি করতো তার কোনো ইনফরমেশন তারা পায়নি। তো এজন্য ডনলির টিমের সবাই বলে যে এই কেসটি মনে হয় আমাদেরকে সাইবার টিমের হাতে দিয়ে দেওয়া উচিত, বাট ডনলি এখানে রাজি হয় না, কারণ অলরেডি এর পেছনে একজনের প্রাণ গিয়েছে, সে চায় না নতুন কারো প্রাণ যাক। আর এরপর সে তার বসের কাছে গিয়ে এই কেসের পারমিশন চায়, আর কিন্তু তার বস রাজি হয় না। মানে সে ইন্টারন্যাশনাল একটা মিশন করবে, ফিলিপাইনেও যাওয়া প্রয়োজন হতে পারে, বুঝতে পারছো, এটা তো আর লোকাল ব্যাপার না। কিন্তু বস যেহেতু রাজি হয় না, তারপরেও ডনলি বোঝায় যেভাবে হোক আমি ওদেরকে ধরতে পারবো, প্লিজ আমার উপর ভরসা করুন, আর আমার দুটো সাইবার এক্সপার্ট লাগবে, তাদেরকে দিয়ে দিন। তো বস রাজি হয়ে যায়। এরপর মনে করো আমাদের ডনলিকে দুইটা সাইবার এক্সপার্ট দিয়ে একটা টিম বানিয়ে দেয়। আর অন্যদিকে আমরা ভিলেন বেগকে দেখতে পাই, যে একটু আগে একটা ক্যাসিনো ভেঙে এসেছে, সেই ক্যাসিনোর যে ডাটাগুলো ছিল সেগুলো জ্যাংকে ফোন দেয় এবং বলে ওদের কাছে 3 লক্ষের মতো ইউজার রয়েছে, আর এটার মধ্যে ওইসব ইউজারদের সকল ইনফরমেশন রয়েছে। তো আমি এখান থেকে অ্যাকাউন্ট খুলবো, আপনি সবাইকে একসেপ্ট করে নেবেন। মানে আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি, যে ক্যাসিনোরা ভেঙে এলো ওই ক্যাসিনোর তো একটা ওয়েবসাইট ছিল, তো ওই ক্যাসিনোর মনে করো ডাটাবেস ওদের যে ক্যাসিনো রয়েছে সেটার সাথে অ্যাড করে দিল। তো এরপর কি হবে, ওটার মধ্যে যে 3 লক্ষ মনে করো ইউজার ছিল, সেই ইউজাররা যখন এরপরে ঢুকবে সরাসরি ওদের ওয়েবসাইটে ঢুকবে এবং ওদের ওয়েবসাইটে ক্যাসিনো খেলবে। ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি, মানে আমি আমার দিক থেকে একবার সহজভাবে বোঝাচ্ছি। আবার এখানে একটা বিষয় লক্ষ্য, যতগুলো অ্যাকাউন্ট অ্যাড হবে সেগুলো জ্যাং এর অর্ডার ছাড়া হবে না। ধরো একবারে 1 লক্ষ ইউজার আসলো, জ্যাং যদি ফিঙ্গার দেয় তাহলে একবারে 1 লক্ষ ইউজার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যাই হোক, এখানে জ্যাং তো 3 লক্ষ ইউজার শুনে অনেক খুশি এবং বলে তুমি যদি সত্যি সত্যি 3 লক্ষের মতো ইউজার অ্যাড করো আমি তোমাকে 10% কমিশন দেবো। বাট বেগ তখন একটু রেগে সিরিয়াস হয়ে বলে, আমি এই ক্যাসিনোর জন্য এত কিছু করেছি, বাট তুমি ঠিকঠাক মতো তোমার পার্সেন্টেজটাও দিচ্ছ না। আর এই কথা বলে সে জ্যাংকে ধমকায়, বাট জ্যাং তো রয়েছে কোরিয়াতে নিরাপদে, ও সিরিয়াসলি নেয় না। আর তারপরে ব্যাক করে কি, ওদের যে সাইট রয়েছে ওই কোম্পানির যে 3 লক্ষ ইউজার ছিল তাদেরকে অ্যাড করতে থাকে, আর জ্যাং কোরিয়াতে বসে ওদের সবাইকে একসেপ্ট করে নেয়। আর এইদিকে আমরা ডনলির বসকে দেখি, যে ডনলির কথায় রাজি হয়ে দুজন সাইবার এক্সপার্টকে নিয়ে আসে। আর এরপর তারা যখন অনলাইনে তদন্ত করে যে সুজে কোন কোম্পানি চাকরি করতো, তখন তারা দেখতে পায় যে এটা একটা ক্যাসিনো সাইট, আর এই ক্যাসিনো সাইটটির নাম হচ্ছে অ্যাসপারিয়াস ক্যাসিনো। তবে এই সাইটের মেন আইপি অ্যাড্রেস বের করতে হলে, যে কোন লোকেশনে রয়েছে এটা বের করতে হলে এটার সাইটে লগ ইন করতে হবে, তা না হলে লোকেশন খুঁজে পাওয়া পসিবল নয়। কিন্তু তারা লগ ইন করতে পারছে না, কারণ এখানে লগ ইন করতে হলে যে কোনো একটা ইউজারের রেফার আইডি লাগবে। তো এই জিনিসটা আমি তোমাকে বুঝিয়ে বলি, ধরো তুমি ইউটিউবে অ্যাকাউন্ট করতে গিয়েছো, কিন্তু ইউটিউব সিস্টেম করেছে কি একজন ইউজারের রেফার আইডি লাগবে। তো এর মানে কি, তো এই জন্য তোমাকে যেটা করতে হবে, অলরেডি যার ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে সে যদি তোমাকে একটা রেফারেল লিঙ্ক দেয় বা কোড দেয় তখন তুমি লগ ইন করতে পারবে। তার মানে
মানে কি যারা অলরেডি ইউটিউব অ্যাকাউন্ট আছে এরকম একটা পার্সন তোমার লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে সবাই পুলিশ কেউ তো আর ক্যাসিনো খেলে না, তো এই জন্য তাদের তো আর ওই ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট নেই। এছাড়া ওই ওয়েবসাইটে ক্যাসিনো খেলার জন্য যত টাকা ডিপোজিট করার প্রয়োজন এসব পুলিশরা কয় টাকা বেতন পায় সেই টাকাটাও নেই, বা কেসের জন্য কি নিজের পকেট থেকে টাকা ভাঙবে নাকি। তো এই দুটো সমস্যার সমাধানের জন্য ওরা যায় হচ্ছে একটা অবৈধ বারে, যেখানে ওদের এমন কাউকে খুঁজতে হবে যে ওয়েবসাইটে ক্যাসিনো গেম খেলে। তো ওখানে যখন ওরা ঢুকতে যায় তখন সিকিউরিটি গার্ড ওদেরকে দেখে বের করে দিতে চায়, বাট বুঝতে হবে এটা ডনলি, তার উপর পুলিশ, ও একটা ঘুষি মারে সোজা করে দেয়। আর ডনলির এমন মার দেখে বারের মালিকরা তো ভীষণ ভয় পেয়ে যায়। আর তখন ডনলি বলে তোদের সবটিকে ধরে নিয়ে যাবো। তোরা তখন বলে বস ধরবেন না, কি লাগবে দেখছি। তো ডনলি তখন ওদের কাছ থেকে মনে করো 2-3 লাখ টাকা ঘুষ নেয়। আর এখানে লক্ষ্য ডনলি এই কারণে ঘুষ নিয়েছে যাতে এই টাকা দিয়ে ওর ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে পারে। কিন্তু এখান থেকে কিছু টাকা ওদেরকেও দেয় এবং বলে অমুক ওয়েবসাইটে ক্যাসিনো খেলে এরকম একজন লোককে আমাদের খুঁজে বের করে দিবি। আর তখন ওরা ডনলির কাছ থেকে একটু সময় চায় যে আমাদের একটু সময় লাগবে এরকম একজনকে খুঁজে বের করতে। এদিকে আমরা ভিলেন বেককে দেখি যে সেইউং নামের একজনের কাছে এসেছে, কারণ ক্যাসিনোর যে মেইন মালিক জ্যাং সে কোরিয়া থেকে ক্যাসিনোর জন্য বেশ কিছু জিনিসপত্র পাঠিয়েছে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই সেইউং আবার করে কি ফিলিপিন থেকে গার্মেন্টস এর জিনিসপত্র কাপড় চোপড় ইউরোপ আমেরিকা কোরিয়াতে রপ্তানি করে, কিন্তু তার আড়ালে সে করে কি ক্যাসিনোর টাকা বা ক্যাসিনোর যে জিনিসপত্র লাগবে মেশিনারি লাগবে সেগুলো আদান প্রদান করে। তো এই টাকা দেখে বেগের পছন্দ হয় না। তো সেইউং তখন বলে আমার তো কিছু করার নেই, আমি তো জাস্ট একটা ডেলিভারি ম্যান এরকম একটা কিছু। তো বেগ তখন রেগে যায় এবং বলে আমি জ্যাংকে ফোন দিচ্ছি। তো এখানে ব্যাক করে কি জ্যাংকে ফোন দেয় এবং বলে মাল তো আমি হাতে পেয়েছি, বাট তোমার সাথে যে আমার পার্সেন্টেজের চুক্তিটা ছিল ফুল টুক টাকা তো দাওনি। তো জ্যাং তখন রেগে বলে তোকে যা দিয়েছি তা নিয়ে চুপ থাক। তো জ্যাং এর এই টাইপ কথা শুনে ভিলেন বেগের ব্যাপক ইগোতে লাগে। আর এর জন্য সে তার ম্যানেজারকে রেডি হতে বলে যে তারা কোরিয়াতে যাবে, তারপর ওই জ্যাং এর সাথে ফেস টু ফেস কথা বলবে। আর এরপর আমরা ডনলি এবং তার টিমের সবাইকে আবার একসাথে লাঞ্চ করতে দেখি। তো এখানে ওদের যে সাইবার এক্সপার্ট ছিল, আইটি এক্সপার্ট, সে তাদের কাজ করতে পারছিল না, কারণ তাদের এমন একজনকে দরকার ওই সাইটে যে ক্যাসিনো খেলে সেটা এখনো খুঁজে পায়নি। তো এটা জানার পরে ডনলি করে ওই বারের মালিকদের আবার ফোন দেয় এবং বলে হারামজাদারা এখনো বের করতে পারিসনি। তো ওই বারের মালিকরা তখন করে কি জাঙ্গিয়াশু নামের একটা লোক রয়েছে তার ঠিকানা দেয় এবং বলে জাঙ্গিয়াশু ওয়েবসাইটে ক্যাসিনো খেলেছে। তো এরপর আমাদের জাঙ্গিয়াশুকে দেখানো হয়। আর এখানে আমরা দেখতে পাই জাঙ্গিয়াশু বড় লোক না হলেও বড় লোকের মতো ভাব দেখায়। আর এখানে মজার ব্যাপার হচ্ছে এই জাঙ্গিয়াশুকের সাথে আমার কিন্তু পুরো মিলে গিয়েছে। আমিও বড় লোক নই কিন্তু বড় লোকদের মতো ভাব দেখাই, ও ছাপরি আমিও ছাপরি, কিন্তু একটা জিনিস মিলে না, ওর মাথায় চুল অনেক আমার মাথায় চুল নাই। তো যাই হোক, এরপর ডনলি জাঙ্গিয়াশুর সাথে দেখা করে। আর এখানে আমরা দেখতে পাই ওরা দুজনকে আগে থেকে চিনত। অ্যাকচুয়ালি এর আগেও ডনলি জাঙ্গিয়াশুকে ধরে অনেক পিটিয়েছিল। তো যাই হোক, ডনলি করে কি ওকে সাথে করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। আর এখানে ডনলি জাঙ্গিয়াশুকে ওই ক্যাসিনোর সাইটটি বা ওয়েবসাইটটি দেখিয়ে বলে এটা সম্পর্কে বল। তো জাঙ্গিয়াশু বলে কি বলবো, আমি নিজেই তো এরকম একটা ক্যাসিনো সাইট চালানোর জন্য ফিলিপাইনে গিয়ে অফিস দিয়েছিলাম, কিন্তু এই শালারা এসে সব ভাঙচুর করে আমার সাইটটি বন্ধ করে দিয়েছে। আমার বাপের ভাগ্য যে আমি সেদিন ওই অফিসে ছিলাম না, তা নাহলে শালারা আমাকেও মেরে দিত। এই গ্যাংটা খুবই বিপজ্জনক এবং পুরো ফিলিপাইনে ক্যাসিনো যত ইন্ডাস্ট্রি রয়েছে সব তাদের আন্ডারে। তারা একাই ক্যাসিনোতে রাজত্ব করতে চায়, আর যদি কোনো প্রতিদ্বন্দ্বী আসে তাদেরকে মেরে বন্ধ করে দেয়। কিন্তু ওদের লোকেশন কোথায় এটা আমি জানি না, তবে আমি এটা জানি কোরিয়াতে ওদের হয়তো একটা ক্যাসিনো রয়েছে, বা ওই ক্যাসিনোতে গেলে হয়তো ওদের পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। তো এরপর ডনলি করে কি সুন্দর একটা মেয়ে আর জাঙ্গিয়াসুকে ওই ক্যাসিনোতে পাঠায়। আর তারপর বাইরে গাড়িতে বসে ওর সাথে ফোনে কন্ট্যাক্টে ছিল। তো যাই হোক, ওই ক্যাসিনোতে গিয়ে জাঙ্গিয়াস অনেক টাকা হেরে যায়। আর তখন জোরে জোরে বলতে থাকে এরকম ফকিন্নি মার্কে ক্যাসিনোতে খেলে তো হারবই, আমার আরো অনেক বড় হাইফাই ক্যাসিনো দরকার যেখানে আমি আরো কোটি কোটি ডলার খাটাতে পারবো। তো তখন একটা লোক করে কি হেসে জাঙ্গিয়াসুর কাছে আসে এবং বলে স্যার আপনাকে আমি অনেক বড় একটা ক্যাসিনোর সন্ধান দেবো। আর তারপর ওই বেগের সাইটটির কথা বলে, বাট এই সাইটের মেম্বারশিপ নিতে হলে মিনিমাম 10 লক্ষ টাকা ডিপোজিট করতে হবে। তো 10 লক্ষ টাকার কথা শুনে জাঙ্গিয়াসু তো ভীষণ চমকে যায় এবং ও ভুল করে ওর যে মাইক্রোফোনটা রয়েছে গোপন মাইক্রোফোন সেখানে ডনলিকে বলে বসে স্যার 10 লক্ষ টাকা লাগবে অ্যাকাউন্ট খুলতে, আপনি কি দিতে পারবেন এত টাকা? আর তখন ডনলি বলে হাই খোদা, আমি কোন বলদারের ভেতরে পাঠিয়েছি। আবার এই কথা শুনে এদিকে সবাই বুঝে যায় যে জাঙ্গিয়াসু পুলিশের সোর্স হিসেবে এসেছে। তো গ্যাঞ্জাম লেগে যায়। আর তারপর ওই লোকটা যখন পালাতে যায় সামনে পড়ে ডনলি এবং ডনলি ওকে ধরে গায়ে টেনে সেই লেভেলের কেলানি দেয়, তবে তারপরেও সে কিছুই মুখ খুলছিল না। আর তখনই জাঙ্গিয়াসু মনে করে সাহস পেয়ে গ্লাসের সামনে এসে ওই লোকটিকে ভয় দেখাচ্ছিল বা কিছু বলছিল, বাট শব্দ ভেতরে আসছিল না কারণ সাউন্ড প্রুফ। বাট এই সুযোগে ডনলি তখন ওই লোকটাকে বলে দেখেছো এই লোকটা কিন্তু চায়না থেকে এসেছে, এ সাপ ব্যাং কুমির বানর মানুষ সব খায়, আর ওর মানুষের কান খাওয়ার খুব শখ। আর যেহেতু একটু আগে ক্যাসিনোতে টাকা হেরে গিয়েছে এই কারণে ও কিন্তু খুব ভীষণ রেগে রয়েছে। তো আমি যদি একবার তোমার উপর ছেড়ে দিও কিন্তু তোমার কান খেয়ে ফেলবে। তো এই কথার পরে যখনই জাঙ্গিয়াসু ভেতরে ঢুকতে যায় ওই লোকটি তো ভয় পেয়ে যায় মারাত্মক এবং বলে ওঠে যে আমি জাস্ট কমিশন নিয়ে এখানে লোক ঢুকাই, অ্যাকাউন্ট খোলাই, কিন্তু আমার যে বস সে আজকে ওই ক্যাসিনোর যে মেইন বস তার সাথে ডিল করার জন্য হয়তো কোরিয়াতে আসবে। তো এখানে লক্ষ্য এই লোকটার আবার বস হচ্ছে সেইউং, যাকে আমরা ফিলিপাইনে বেগেসায় দেখেছিলাম যে আর কি ওই গার্মেন্টস ব্যবসা হলে জিনিসপত্র টাকা পয়সা লেনদেন করে। তো যাই হোক, ডনলি তখন ওর বসকে ধরার জন্য এয়ারপোর্টে আসে। আর এই জায়গায় আমরা দেখতে পাই ডনলির সামনে দিয়ে কিন্তু মেইন ভিলেন বেগ চলে যায়, কিন্তু ডনলি তো আর বেগকে চেয়ে না, বেগও ডনলিকে চেয়ে না। আর ডনলিও তো ধরতে এসেছে সেইউংকে। তো সেইউংকে ফলো করে ওর কারখানায় চলে আসে। আর সেইউংও বুঝতে পারে আমাকে কেউ ধরতে এসেছে। আর ও পালা থেকে সোজা করে কি ডনলির গাড়িতে উঠে বসে পড়ে, মানে চিন্তা করো সিংহের খাঁচায় ঢুকে পড়েছে। আর এদিকে আমরা বেগকে দেখি যে জ্যাং এর কাছে এসে তার কাঙ্ক্ষিত শেয়ারের পার্সেন্টেজ চায়, কিন্তু জ্যাং তখন বলে দেখ 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 আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিশাল একটা প্ল্যান করেছি, এর মধ্যে তুই থাকতে পারিস, এত টাকা লাভ হলো
কত টাকা লাভ হবে। বাট বেগ তখন রেগে আবারও বলে তোর গল্প আমার শোনার টাইম নেই, আমার পার্সেন্টেজ আমাকে দে। বাট জ্যাং তখন বলে আচ্ছা ঠিক আছে আমি দেবো, বাট আমার ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করার জন্য বা এটা যে একটা কোরিয়ান ক্রিপ্টো কারেন্সি তার জন্য কোরিয়ান যে ফাইন্যান্স অফিসার রয়েছে তার পারমিশন লাগবে, তুই আমাকে সেটা এনে দে। তো এখানে আমি বিষয়টা বুঝিয়ে বলি, ধরো বিটকয়েন, ইথেরিয়াম বা ডগ কয়েন এই ধরনের যে তোমার ক্রিপ্টো কারেন্সি রয়েছে, তো ওরকম একটা ক্রিপ্টো কারেন্সিও খুলবে, বাট ও কোন দেশ থেকে খুললো বা অথরাইজড কিনা সেটার জন্য ফাইন্যান্স অফিসারের পারমিশন লাগবে। তো সেই পারমিশনটাও বেগ কিনে দিতে বলে। তো এটা যদি বেগ করে তাহলে জ্যাং কি করবে, ওই ক্রিপ্টো কারেন্সিতে বেগেরও শেয়ার দেবে, অ্যাডমিন কোডও দেবে, প্লাস ওর শেয়ারের যে টাকা সেটাও দিয়ে দেবে। তো বেগ রাজি হয়ে যায়, বাট এবার বলে ওঠে যদি কথার নড়চড় হয় তাহলে কিন্তু অনেক খারাপ কিছু হবে। তো এখানে একটা বিষয় বুঝতে পারছো, বেগ কিন্তু পুরো ক্যাসিনো চালায়, কিন্তু তারপরেও শুধুমাত্র টাকার পাওয়ারের কাছে, অ্যাডমিনের পাওয়ারের কাছে জ্যাং এর নিচে ওরা জিম্মি হয়ে রয়েছে। আর এই কারণে জ্যাং এত ভাব দেখাতে পারে। আর এইদিকে আমরা দেখি পুলিশ স্টেশনে সেম ওয়েং এর কাছ থেকে ক্যাসিনো নেটওয়ার্ক তো দূরে থাক, ওই ওয়েবসাইট সম্পর্কে কোনো ইনফরমেশনই পাওয়া যায় না। অ্যাকচুয়ালি সে জাস্ট ফিলিপাইন টু কোরিয়া টাকা এবং মেশিনারি লেনদেন করতো। আর এইদিকে আমরা দেখি বেগ করে কি জ্যাং এর অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে ওই ফাইন্যান্স অফিসারের কাছে যায়। আর তখন জ্যাং এর অ্যাসিস্ট্যান্ট $2 মিলিয়ন একটা চেক দেয় এবং বলে যে আপনি জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন, বাট অফিসার রাজি হয় না। আর তখন বেগ করে কি রেগে জ্যাং এর যে অ্যাসিস্ট্যান্ট ওর বুকে ছুরি চালিয়ে ওকে ওখানেই মেরে ফেলে। আর অফিসারকে ভয় দেখায় পরবর্তী ছুরিটা তোর বুকে যাবে। আর তখন অফিসার জানের ভয়ে অনুমোদনটা দিয়ে দেয়। আর তখন বেগ জ্যাংকে ফোন করে বলে তোর কাজ হয়ে গিয়েছে, কিন্তু আমি তোর অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলেছি, তুই লাশটা গুম করে ফেলবি। তো জ্যাং তখন রেগে গিয়ে বলে ওকে মারা তোর মোটেও ঠিক হয়নি, বরং তুই স্যাংওয়ের দিকটা সামলা, কারণ ওকে পুলিশ ধরে ফেলেছে। ও যদি সবকিছু বলে দেয় তাহলে কিন্তু তুইও মরবি, আমিও মরবো, বিশেষ করে তুই মরবি, আমাকে তার ওইভাবে চেয়ে না বা আমি জড়িতও নই। এরপরের দিন বেগ করে কি তার দলবল নিয়ে ডেলিভারি ম্যান সাজিয়ে পুলিশ স্টেশনে ঢুকে ফেলে এবং একটা গন্ডগোল বাজিয়ে পুলিশ স্টেশনের ভেতরেই স্যাংওংকে মেরে ফেলে। আর এই দিকে আমরা জ্যাংকে দেখি যে সেকং নামের একটা মাফিয়ার কাছে গিয়েছে বা একটা সন্ত্রাসী গ্রুপের কাছে গিয়েছে এবং ওখানে গিয়ে সে বেগকেই মারার পরিকল্পনা করছে। কারণ বেগ যেভাবে সবাইকে মারছে জ্যাংও ভয় পাচ্ছে যে কোনো সময় ওকে মেরে ফেলতে পারে, কারণ ও থানার ভেতরে গিয়ে স্যাংওংকেই মেরে ফেলেছে। আর আমি তোমাদেরকে একবার কিন্তু বলেছিলাম যে বেগ এমন একটা ভিলেন, এই ভিলেনেরও তুমি মোটামুটি ফ্যান হয়ে যাবে, এরকম একটা কিছু আমি বলেছিলাম। তো যাই হোক এখানে জ্যাং ওই কং নামের সন্ত্রাসীকে বলে তুই যদি বেগকে মারতে পারিস তাহলে বেগের জায়গা আমি তোকে দিয়ে দেবো এবং আমার পার্টনার হয়ে যাবি। তো কোটি টাকার ব্যাপার, কং রাজি হয়ে যায়। আর তখন জাং করে কি আবার বেগকে ফাঁসানোর জন্য ওর যে অ্যাসিস্ট্যান্টের লাশটা সেটা স্যাংওয়ের যে কন্টেনার সেটার ভেতরে রেখে দেয়। আর ওই কন্টেনারটা কে পাঠিয়েছে, কার নাম এসেছে, বেগের নাম এসেছে। আর ওটার মধ্যে স্যাংওয়ের লাশ, তার মানে বেগ ফেসে যাবে। তো যাই হোক এরপর লাশটা পুলিশের হাতে যায়। আর তারপর লাশটা যখন ফরেন্সিকে আসে তখন ডনলি জানতে পারে যে এর নাম হচ্ছে হিউ এবং সে সব বড় বড় ট্রেডিং ব্যবসায় জড়িত রয়েছে, সেটা অ্যাপল, স্যামসাং, মানে শেয়ার মার্কেটের ব্যবসায় জড়িত, বিটকয়েন যে কোনো কিছু হতে পারে। এবং সে জ্যাং নামের একটা বড় ব্যবসায়ীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল। আর তখন ডক্টর বলে এখানে একটা ভয়ানক আশ্চর্যের বিষয় রয়েছে, ফিলিপাইনের সুজ যেমন ছুরির আঘাতে মারা গিয়েছে এইখানেও ঠিক একই রকম ছুরির আঘাত রয়েছে। তো এর মানে হচ্ছে এই দুজন ব্যক্তিকে হয়তো একজন মানুষই খুন করেছে। আর তারপর আমরা বেগকে দেখতে পাই যে নিউজ থেকে জানতে পারে যে পুলিশ জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টের লাশ পেয়ে গিয়েছে। তো রেগে ডাইরেক্ট জ্যাংকে ফোন দেয় এবং বলে তুই লাশ গুম করিসনি কেন। জ্যাং তখন বলে হয়তো আমার ছেলেরা ভুল করে ফেলেছে, বাট বেগ তো জানে আমার গাড়িতে এই লাশটা পেয়েছে, এই শালাই কামটা করেছে। কিন্তু জ্যাং এখানে বেগকে পাত্তাই দেয় না, কারণ একটু পরেই তার বিশাল ক্রিপ্টো কারেন্সির মিটিং রয়েছে, আজকে ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করবে সে। বাট বেগ বলে আচ্ছা দাঁড়া আমি ওখানে আসছি। আর এইদিকে আমরা দেখি ডনলি জ্যাং এর সাথে কথা বলার জন্য আসে, বাট তখন একই সাথে বেগও লিফটে উঠে পড়ে। কিন্তু বেগের ট্যাটোমেটো চালচলন দেখে ডনলি বা সিউকের সন্দেহ হয় বেগের উপর। এখানে তোমাদের আবারও মনে করিয়ে দিই, ডনলি হচ্ছে অ্যাকচুয়াল নাম আমাদের নায়কের, আর সিউক হচ্ছে এই সিনেমাতে নাম। আর আমি তোমাদের আবার একটা বিষয় মনে করিয়ে দিই, ডনলি না বলে মাঝে মাঝে সিউক বলি তাহলে বুঝে নেবে দুজন একজনই, সিনেমার নাম ওর সিউক আর কি। তো যাই হোক বেগও বুঝতে পারে যে এটা পুলিশের লোক, তো এই কারণে ও করে কি এক ফ্লোর আগেই নেমে পড়ে। আর এটা দেখে ডনলির আরো বেশি সন্দেহ হয়। আর তখন তারাও করে কি এই ফ্লোরে নেমে ওদের দুজনকে খুঁজতে থাকে, মানে বেগের সাথে বেগের ম্যানেজার রয়েছে। আর এদিকে ডনলির সাথে বেগের কাছে গিয়ে আইডি কার্ড দেখতে চায়, কিন্তু বেগ ওর উপর উল্টো আক্রমণ করে দেয়। আর অন্যদিকে বেগের ম্যানেজার ডনলির উপর আক্রমণ করে, মানে শালাই কি ভুলটা করছে। কিন্তু ডনলি করে কি বেগের ম্যানেজারকে মেরে অজ্ঞান করে দেয়। আর এই দিকে বেগ করেছে কি সিকের অ্যাসিস্ট্যান্টকে মেরে আহত করে ফেলে, বা ডনলির অ্যাসিস্ট্যান্টকে মেরে আহত করে ফেলেছে। কিন্তু এরপর যখন ডনলি সেখানে চলে আসে বেগ করে কি একটা মেয়ের গলায় ছুরি বসে ওকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বেগের ম্যানেজার ধরা পড়ে যায় আর ওকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু এখানে সে কিছুই বলে না। আর এটা দেখে রেগে আমাদের ডনলি করে কি ওর মাথায় হেলমেট বসে ইচ্ছা মতো থাপড়াতে থাকে যাতে ঝাঁকিটা পুরো মাথায় যায় না মরে। আর এরপর তারা সিসিটিভি ফুটেজ থেকে বেগের সম্পর্কে সকল ইনফরমেশন বের করে। আর তারা জানতে পারে বেগই মূলত এই ক্যাসিনোর মালিক, মানে এই পুরো ক্যাসিনোর ব্যবসা ওই জড়িত রয়েছে। তো বেগ কিভাবে মালিক আমি বিষয়টা শর্টকাটে বোঝাই। ধরো গ্রামীণ ফোন, এয়ারটেল যে কোম্পানি রয়েছে, আমাদের সমস্যা হলে যে কাস্টমার কেয়ারে কল দিই, গ্রামীণ ফোন এয়ারটেলে কিন্তু কোনো কাস্টমার কেয়ার অফিসার নেই। ওরা করে কি মনে করো জেনেক্স বা ডিজিকন এরকম যে থার্ড পার্টি কোম্পানি রয়েছে তাদের কাছে বলে যে আমার 500 জন কাস্টমার কেয়ার অফিসার লাগবে। তো ওই ডিজিকন বা জিনেক্স করে কি 500 জন কাস্টমার কেয়ার বসিয়ে রাখে। তো আমরা যে কলটা করি সেটা যায় হচ্ছে ডিজিকনের কাছে, সরাসরি গ্রামীণের কাছে যায় না। তো এখানে জ্যাং মনে করো গ্রামীণ ফোন, আর আমাদের এই ভিলেন বেগ হচ্ছে মনে করো ডিজিকন বা জেনেক্স, মানে ও কোম্পানি চালায় ফান্ডাসের উপর থেকে পার্সেন্টেজ পায়। আর এই বেগই সুজেকে মেরেছে এবং সেউংকেও থানার ভেতরে ঢুকে হত্যা করেছে। আর বেগের সাথে জ্যাংও জড়িত, কারণ বেগ ওর সাথে দেখা করতে যাচ্ছিল। আর তখন এখানে একটা কল আসে আর আমরা দেখতে পাই ডনলি ও তার বসকে ডেপুটি অফিসার তার রুমে ডেকে নেয় এবং বলে এই কেসটি এখন অন্য কাউকে দেওয়া হবে। বাট এখানে ডনলি অনেক রিকোয়েস্ট করে প্লিজ কেসটা
কাজটা আমাকে দিন, কিন্তু ডেপুটি অফিসার রাজি হয় না। হতে পারে ওপর থেকে মাল এসেছে, তো এই কারণে ডনলির মনটা খারাপ হয়ে যায়। সে রেস্টুরেন্টে গিয়ে সুজের মায়ের চিঠিটা পড়তে থাকে আর যে আমি পারলাম না কথা রাখতে, ওর খুনিদেরকে শাস্তি দিতে। তো যখন মন খারাপ করে চলে যাচ্ছিল তখন রাস্তায় দেখতে পাই কিছু গুন্ডারা মারামারি করছে। তো এমনিতেই তো ডনলির রাগ, ওই গুন্ডাদেরকে মেরে হুদাই মেরে করে কি মনের কষ্ট ঝাড়ে। আর এরপর থানায় আসলে ডনলির মাথায় একটা বুদ্ধি আসে, তবে কি বুদ্ধি আসে সেটা আমাদের বলা হয় না। আর এদিকে জ্যাং করে কি কংকে বেগের বাসায় পাঠায় বেগকে মারতে, কিন্তু বেগ উল্টো কংয়ের লোকদেরই মেরে ফেলে। আর তারপর বেগ কংকে মারার ভয় দেখিয়ে ওর দলে নিয়ে নেয়। আর এইদিকে আমরা দেখি ডনলি করে কি ডেপুটি অফিসারের চেয়ে বড় বস কমিশনারের কাছে যায় এবং তার হাতে ধরে কেসটা নিজের হাতে নিয়ে নেয়। আর তারপর ডনলি তার টিমের সাথে প্ল্যানটা শেয়ার করে। যেহেতু বেগ ফিলিপাইনে অন্য কোনো ক্যাসিনো হতে দেয় না, তার মানে আমরা গিয়ে যদি ফিলিপাইনে একটা নতুন ক্যাসিনো সাইট খুলি তাহলে ওরা আসবে আমাদের উপর অ্যাটাক করার জন্য। আর তারপর ওদের লোকেশন আমরা এমনিই পেয়ে যাবো। তো এই জন্য ডনলি জাঙ্গিয়াসুকে ডাকে আর ওকে বলে তুই আমাকে হেল্প করবি নতুন ক্যাসিনো বানানোর জন্য ফিলিপাইনে, কারণ তোর পুরনো অভিজ্ঞতা রয়েছে। বাট জাঙ্গিয়াসু কিছুতেই ভয় পাচ্ছিল না, কারণ বেগ যে ডেঞ্জারাস। বাট তখন ডনলি করে কি একটা ফেক বা ভুয়া পুলিশের ব্যাচ দিয়ে বলে তুইও তো এখন পুলিশের সিক্রেট এজেন্ট, এটা একটা বিশাল বড় ব্যাপার, সম্মানের ব্যাপার, তুই আমার সাথে কাজ করবি। তো এই ব্যাচ পেয়ে জাঙ্গিয়াসু এত খুশি হয়, সেই খুশিতে কাজ করতে রাজি হয়ে যায়। আর তারপর থেকে জাঙ্গিয়াসুর পার্টি অন্যরকম হয়ে যায়, বুঝতে পারছে একটা পুলিশ অফিসার, তার উপর আবার গোয়েন্দা পুলিশ। তো এরপর থানায় এসে ওদের পরিকল্পনা শুরু হয়ে যায়। আর এরপর ডনলি করে কি জাঙ্গিয়ার সাথে কিছু পুলিশকে ফিলিপাইনে পাঠিয়ে দেয় এবং ওখানে তারা ক্যাসিনোর মতো করে অফিস সাজিয়েও ফেলে। আর এরপর তারা কিছু ক্যাসিনো এক্সপার্টদের ভাড়া করে এবং ক্যাসিনোর সাইটটি চালু করে দেয়। আর এদিকে কোরিয়া থেকে ডনলি কিন্তু তার বাকি টিমের সাথে ওর উপর নজর রাখছিল। আর এখানে ডনলি জানতো বেগ এবং জ্যাং কোরিয়াতেই রয়েছে। আর এদিকে আমরা দেখি কং বেগের কথায় জ্যাংকে মিথ্যা বলে ডেকে নিয়ে আসে যে আমরা বেগকে ধরে ফেলেছি, নিজের হাতে মারো। তো এই জন্য জ্যাং করে কি নিজের হাতে বেগকে মারতে আসে, কিন্তু বেগের সামনে সে বোকা হয়ে যায়। আর তখন বেগ করে ওকে ছুরিতে অনেক আঘাত করে, তারপর অ্যাডমিন পাসওয়ার্ড নেয় আর ফিঙ্গার আনলক করার জন্য ওর আঙুলটাই কেটে নিয়ে যায়। আর তারপর জ্যাংকে কং এর হাতেও ছেড়ে দেয়, কিন্তু এখানে আমরা দেখতে পাই জ্যাং পাগলের মতো কং এর কান কামড়ে ধরে। আর তখন কং এর লোকেরা জ্যাংকে মেরে ফেলে। আর এইদিকে ফিলিপাইন থেকে বেগের কাছে কল আসে যে নতুন আরেকটা কিন্তু ক্যাসিনো হচ্ছে। তো বেগ তো পাগল হয়ে যায় এবং বেগ অর্ডার দেয় সাইট হ্যাক কর এবং সবাইকে মেরে ফেল। তো বেগের যে তোমার বন্দি করা সফটওয়্যার এক্সপার্ট রয়েছে, বাইট এক্সপার্ট রয়েছে, তারা করে কি ওই নতুন সাইটটিকে হ্যাক করে। তো এটা দেখে ডনলি বুঝতে পারে তার মানে এখনই হামলা হবে, বেগ হয়তো সেখানে গিয়ে হামলা করবে। তো এই কারণে সে সবাইকে বলে সবাই লুকিয়ে পড়ো আর ফিলিপাইনের পুলিশ রেডি করো। আর তারপর ফিলিপাইনের পুলিশ রেডি করার অপেক্ষা করতে থাকে। বাট ফিলিপাইনের পুলিশের উপর আমার মোটেও ভরসা নেই। তো যাই হোক, এরপর যখন বেগের লোকের আসে ওরা ওদের উপর হামলা করে দেয়, বাট উল্টো ওরাই ধরা পড়ে যায়। কিন্তু তখন একজন করে কি একটা মেয়েকে জিম্মি করে এখান থেকে পালানোর চেষ্টা করে। বাট তখন জাঙ্গিয়াসু পেছন থেকে এসে ওর মাথায় বাড়ি দিয়ে বন্দি করে ফেলে। আর এরপর ওর ওই ক্যাসিনো সন্ধান পেয়ে যায়, মেইন ক্যাসিনো, এবং সেখানেও চলে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ জাঙ্গিয়াসুর ভাবটা কি লাগা যেন ওই ডনলি। আর এইদিকে আমরা দেখি বেগ জ্যাং এর বাসায় এসে ক্যাসিনোর সমস্ত ডাটা নিয়ে নেয়। বাট তখন এখানে কংও চলে আসে যে বেগকে মেরে সবই নিয়ে নেবে। বাট বেগ তখন ওকে অফার দেয়, দেখ এই ডাটা নিয়ে তুই চুলো ছিটতে পারবি না, তুই যেটা করতে পারিস জংয়ের সকল টাকা নিয়ে নে, আর এই ডাটাগুলো আমার দরকার। আর অন্যদিকে আমরা দেখি ফিলিপাইনে ক্যাসিনোর সবকিছু জব্দ করার পরে তারা ডনলিকে ফোন দিয়ে বলে যে এই ক্যাসিনোর সমস্ত ডাটা সার্ভার জ্যাং এর বাসায় রয়েছে। তো ডনলি তখন দ্রুত তার টিমের সাথে সেখানে গিয়ে পৌঁছায়। আর তখন ডনলিরা মুখোমুখি হয় কং এর দলের সাথে। আর এখানে ডনলি কংকে মেরে ওর কাছ থেকে জানতে পারে যে বেগ জ্যাংকে মেরে এখান থেকে ক্যাসিনোর সমস্ত ডাটা এবং ক্রিপ্টো কারেন্সি এয়ারপোর্টে নিয়ে গিয়েছে পালানোর জন্য। আর তখন ডনলি তাড়াতাড়ি করে এয়ারপোর্টের দিকে যেতে থাকে আর টিমকে বলে এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ থেকে বেগকে ট্র্যাক করো। আর তখন তার টিম এয়ারপোর্টের সিসিটিভিতে বেগকে দেখতে পায় এবং বলে বেগ যে ফ্লাইটে যাবে তার আর 10 মিনিট রয়েছে, ও সকল চেকিং পার করে ফেলেছে। তো তখন ডনলি তাড়াতাড়ি এয়ারপোর্টে যায় এবং আইডি কার্ড দেখে ওই বিমান উঠে পড়ে এবং এই ভিআইপি ক্লাসের বিমান থেকে সবাইকে বাইরে যেতে বলে। দেখতে পাচ্ছে বিমানের সিটের সিস্টেম কি। আর এরপর লাস্টে যখন বেগ আর তার সাথে এখান থেকে যেতে লাগে তখন ডনলি বলে সবাই যাবে শালি তোরা দুজন বাদে, কারণ আমি একজন মাকে কথা দিয়েছি তার ছেলের হত্যাকারীকে আমি শাস্তি দেবো। তো এই কথা শুনে বেগ বলে তুই তো একা, আমাদের দুজনকে কিভাবে মারবি? তো আর তখন ডনলি বলে পুলিশের কারণে পর্যন্ত আমি কাউকে মন মতো মারতে পারিনি, কিন্তু ব্যাপারটা এত পর্যায়ে গড়িয়েছে যে তোদের দুজনকে আজকে আমি মন খুলে মারতে পারবো, তোদেরকে আমি ভর্তা বানাতে পারবো। তো এরপর ফাইট শুরু হয়। আমরা দেখতে পাই ডনলি সেই লেভেলের ফাইটিং করে। তবে এখানে আমাদের যে ভিলেন বেগ তাকে একটু দুর্বল দেখানো হয়েছে এবং ভিলেন বেগ যখন ডনলির এরকম শক্তি দেখে সে নিজে অবাক হয়ে যায়। আর এখানের যে ফাইটিং সিনসটা ছিল এটা কিন্তু অনেক রিয়েলিস্টিক ছিল। তো যাই হোক, ডনলি যখন মারছিল বেগের সাথে উড়ে গিয়ে পর অজ্ঞান হয়ে যায়। আর তারপর বেগ করে একটা ছুরি নিয়ে ডনলির উপর আক্রমণ করে, অনেক আঘাত করে। আর এখানে বেগ সুযোগ পেয়ে ডনলির গলায় ছুরি দিয়ে আঘাত করতে যায়, বাট ওইটা ঠেকানোর সময় তখন ডনলির হাতের তালুর মধ্যে ছুরিটা ঢুকে যায়। আর তারপর সে করে বেগের হাত ধরে মুখে এমন একটা ঘুষি মারে, এক ঘুষিতে মনে করে মাথা উল্টে যায় বেগের। আর তারপর পরপর কয়েকটা ঘুষি খেয়ে বেগ মাটিতে পড়ে যায়, কিন্তু বেগ তখনও ডনলির দিকে তাকিয়ে সাইকোর মতো হাসতে থাকে। আর এটা দেখে ডনলির গা আরো জ্বলে যায় এবং ও দৌড় এসে করে একটা ফ্লাইং কিক বসিয়ে দেয় বেগের মুখের মধ্যে, মানে মুখ একবারে ভেসকে গিয়েছে, মানে ওর কাহিনী শেষ। আর এরপর আমরা দেখি ডনলির বস আরো পুলিশ নিয়ে এসে ওদেরকে অ্যারেস্ট করে। আর এরপর আমরা দেখতে পাই কোরিয়ার সরকার এবং ফিলিপাইনের সরকার ওদের দেশে যত অবৈধ ক্যাসিনো রয়েছে সব বন্ধ করে দেয়। আর তারপর ডনলিকে আমরা দেখি তার টিমের সাথে সৌজ এবং তার মায়ের কবরের সামনে গিয়েছে এবং সেখানে গিয়ে বলে আমি আমার কথা কিন্তু রেখেছি। আর সিনেমার একবারে লাস্টে আমাদেরকে জাঙ্গিয়াসুকে দেখানো হয়। ওর তো সেই পার্ট, মনে করবো একটা গোয়েন্দা পুলিশ অফিসার আরো একটা পোর্শে ট্রাইকার নিয়ে, আমি শিওর না পোর্শের কোন মডেল এটা, বা ট্রাইকারের মতো লাগছে, ওই গাড়ি ভাড়া নিয়ে মনে করে একটা মেয়ে পটিয়ে যাচ্ছিল, এরকম একটা কিছু হবে। বা ট্রাফিক পুলিশ ওকে থামায়, বাট ও তখন
পার্ট নিয়ে তখন ওর ব্যাচটা দেখায় যে আমি তোদের বস, আমি গোয়েন্দা পুলিশ, ডার্ক আর্মি, কিন্তু এরকম কোনো ব্যাচ আসলে দুনিয়াতে নেই। ডনলি জাস্ট একটা খেলার দোকান থেকে এটা কিনে ওকে দিয়েছিল। তো ওই ভুয়া ব্যাচ দেখানোর কারণে পুলিশ ওকে অ্যারেস্ট করে। বাট জাঙ্গেশো তখন হেল্পের জন্য ডনলিকে কল করে এবং বলে এই সমস্যায় পড়েছি। বাট ডনলি তখন কোনো কিছু না বলে একটা পোল্টি মেরে ফোনটা কেটে দিয়ে মুচকি হাসি দেয়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই ছিল ডনলির সবচেয়ে লেটেস্ট সিনেমার কাহিনী এবং তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।